প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছো। তোমাদের সুস্থ থাকাটাই আমি সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আজ আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে শুভা গল্পটি আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দেবে। শুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা আসি এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত তিনি বাংলা 25শে বৈশাখ 1268 জন্ম, অর্থাৎ 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। ইংরেজি 7 মে 1861। ইংরেজি 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতামহর নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসীম প্রতিভাধর একজন ব্যক্তি, যিনি মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্য রচনা করেন। তাহলে 15 বছর বয়সে বনফুল কাব্য রচনা করেন এবং এশিয়া মহাদেশের মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাঙালি কবি যিনি গীতাঞ্জলি কাব্য রচনা করে 1913 সালে নোবেল পুরস্কার পান। কত সালে? 1913 সালে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অনেক গুণে গুণান্বিত। তিনি অসংখ্য কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ রচনা করেছেন। তোর মধ্যে বিশেষভাবে গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, ডাকঘর, রক্তকবরী, চোখের বালি উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
মৃত্যু 7ই আগস্ট 1941। 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি। তিনি সুভাষ সম্পর্কে যে প্রবন্ধটি করেছেন, আমরা একটু সেই সম্পর্কে আলোকপাত করি। সুভা নামটি শুনলে পরে মনে হয় একটি মেয়ের নাম। আসলে সুভা একটি মেয়ের নাম। সুভা ছিল বাক প্রতিবন্ধী, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন একজন মানুষ, যাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাজে অন্যান্য মানুষের মতো অবহেলা না করে সমাজে স্থান দিতে চেয়েছেন এবং সুভার প্রতি ওনার যে মায়া, মমতা, দরদ, মহানুভবতা সুভাকে নিয়েই প্রকাশিত হয়েছে বা সুভা প্রবন্ধের মধ্যে ফুটে উঠেছে। এই সুভা প্রবন্ধে তিনি 4টি চরিত্রকে ফুটিয়ে তুলে ধরেছেন। 4টি চরিত্রের মধ্যে 1 সুভা, 2 সুভার বাবা, সুভার বাবা, 3 সুভার মা, 4 প্রতাপ। এই 4টি চরিত্রের মধ্যে সুভা গল্পের সুভা কেন্দ্রীয় চরিত্র। সুভা জন্মগ্রহণ করেছে বাক প্রতিবন্ধী হিসেবে, অর্থাৎ কথা বলতে পারে না। সুভার মা নিজেকে এই জন্য গর্ভের কলঙ্ক মনে করতেন। এই সুভার সাথে অন্য সব ছেলে মেয়েরা মিশতে চায় না। সুভা কথা বলতে না পারলেও অনেক কিছু বুঝার ক্ষমতা রাখে। সুভা নিজেকে অন্য 8-10 জনের মতো বা সমাজে অন্যান্য সুস্থ মানুষের মতো প্রকাশ করতে চেয়েছিল। 2 সুভার বাবা, অর্থাৎ বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ সুভার বাবার নাম। বাণীকণ্ঠের 3 মেয়ে, তোর মধ্যে সুভা সবার চেয়ে ছোট। বাণীকণ্ঠ একজন সচ্ছল গৃহস্থ। তিনি নদীর ধারে, অর্থাৎ তার নদীর ধারে যে বাড়িটি ছিল দৃষ্টিনন্দন। নদীতে নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করত।
3 শুভার মা। শুভা গল্পের অন্যতম নারী চরিত্র শুভার মা। তিনি বাণীকণ্ঠের স্ত্রী। 3 কন্যা সন্তানের জননী। তিনি অন্য 2 কন্যা সন্তানের চেয়ে সুভাকে বা সুভাষিনীকে একটু অন্যভাবে দেখতেন। তিনি নিজেকে গর্ভের কলঙ্ক মনে করতেন, অর্থাৎ তিনি মনে করতেন যে এটি আমার নিয়তির দোষ। 4 প্রতাপ। গোসাইদের ছোট ছেলে, নিতান্তই অকর্মণ্য, কোনো কাজকর্ম করে না, পরিবারের কোনো আয় উন্নতির জন্য কাজকর্মে বা আগ্রহ নেই। প্রতাপের শখ নদীতে ছিপ ফেলে মাছ ধরা। এই 4টি চরিত্র এই শুভা গল্পে লেখক ফুটিয়ে তুলেছেন। এখন আমরা এই গল্প থেকে আমরা কিছু শব্দ অর্থ জেনে নিই। শব্দ অর্থের মধ্যে যেমন গর্ভের কলঙ্ক। গর্ভের কলঙ্ক অর্থাৎ সন্তান হিসাবে কলঙ্ক। গর্ভের কলঙ্ক। গর্ভের কলঙ্ক। এই গর্ভের কলঙ্ক অর্থ সন্তান হিসাবে কলঙ্ক। সন্তান হিসাবে কলঙ্ক। তারপর তর্জমা, অনুবাদ। তর্জমা, অনুবাদ। তর্জমা, অনুবাদ। অনিমেষ, অপলক। অনিমেষ, অপলক। বিজন মুহূর্ত। বিজন মুহূর্ত অর্থাৎ জনশূন্য। জনশূন্য। এরপরে আছে ঢেকিশালা, যেই ঘরে ঢেকি রাখা হয়। ঢেকিশালা, যেই ঘরে ঢেকি রাখা হয়। যে ঘরে ঢেকি রাখা হয়। অস্তমান, ডুবন্ত। অস্তমান, ডুবন্ত। মুখ অর্থাৎ বধির বা বোবা। এই মুখ হলো ময় দীর্ঘ ক। বধির বা বোবা। বধির বা বোবা। বিষাদ শান্ত বা বিষাদগ্রস্ত অর্থাৎ বিষাদ, বিষণ্ণতা। গণ্ডদেশ, গাল। গণ্ডদেশ, গাল। বিজন মূর্তি, নির্জন অবস্থা। বিজন মূর্তি,
নির্জন অবস্থা। নেত্রপল্লব অর্থাৎ চোখের পাতা। কপল অর্থ গাল, কপল অর্থ গাল। পূর্ণিমা তিথি চাঁদের পরিপূর্ণ রূপ। এইরকম আরো অসংখ্য অর্থ আছে, আমরা এই বই থেকে আমরা বের করে শিখতে পারি। এই সুভা গল্পের মূল কথা বা মর্ম কথা আমরা একটু জেনে নিই। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, যে আবেগ, মমত্ববোধ এই গল্পটির মাঝে ফুটে উঠেছে। তিনি চেয়েছেন আমাদের সমাজে এইরকম যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছে তাদেরকে অন্য 10 জনের মতো সমাজে স্থান দিতে হবে, তাদেরকেও ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে। তিনি চেয়েছিলেন এই গল্পের মাধ্যমে আমরা যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা, মমতা, আদর, স্নেহে তাদেরকে লালন পালন করে। সুভা কথা বলতে পারে না, সে মা মনে করেন এটি তার নিয়তির দোষ, কিন্তু বাবা অন্য 2 মেয়ের থেকে এই সুভাকে বেশি ভালোবাসতেন। এক সময় তিনি চেয়েছিলেন মেয়েটিকে সুপাত্রস্থ করার জন্য কলকাতা নিয়ে যেতে। আমরা জানি সমাজে বা পরিবারে এই ধরনের কোনো বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষজন থাকলে তাদেরকে আমরা একটু নেতিবাচক দৃষ্টিতে দেখি এবং আমরা অনেকে নিন্দা করে থাকে, অবহেলা করে থাকে, কিন্তু কেউ তার সঙ্গেও মিশতে চায় না। অথচ এই সুভার একটা বিশাল আশ্রয়ের জগৎ রয়েছে। সে তার গোয়ালে গাভী দুটির সাথে দিনে 3 বার দেখা করত। যখনই সুভা সেই গোয়াল ঘরে যেত, গাভীগুলি তাকে উপলব্ধি করতে পারত, এবং যারা কথা বলতে পারে না সে পোষা প্রাণীদের কাছে সে ছিল মুখর, তাদের সেই খুব কাছের জন, আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য সমাজের অন্যান্য 10 জনের মতো বেঁচে থাকার জন্য একটি জগৎ তৈরি করতে চেয়েছিলেন।
সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মনে যেন মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। এই হলো শুভা গল্পের মূল কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই গল্পটির প্রতিটি লাইন কোন কোন চরিত্র ফুটে তুলে ধরেছেন সেই সম্পর্কে আমরা যদি ভালোভাবে পড়ে নিই, তাহলে এই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসলে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আসলে ওই গল্পের আলোকেই আমরা সুন্দরভাবে, সহজ সরলভাবে উত্তর দিতে পারব। আমি আশা করি বাড়িতে সবাই এই গল্পটিকে মনোযোগ সহকারে হৃদয়ে স্থান দিবে। আমরা আগামী ক্লাসে এই শুভা গল্প থেকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রতি আমার নিবেদন থাকবে, এই গল্পটি একটু ভালোভাবে পড়ে নেবে, সাথে লেখক পরিচিতিটাও ভালোভাবে পড়ে নেবে। কেননা লেখক পরিচিতি থেকেও জ্ঞানমূলক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন আসে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি।